নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পেটের সমস্যা, গ্যাস, অম্বল, বুক জ্বালা, বমি বমি ভাব, খাবারে অরুচি, আমরা এই ধরনের সিমটমসগুলো অনেকেই কম বেশি বোধ করে থাকি। কিন্তু আমাদের জানতে হবে যে কতটা পর্যায় পর্যন্ত এই সিমটমগুলো বা এর সাথে আর কোন কোন সিমটম সংযুক্ত হলে সেটা জটিল অসুখ, বিশেষত ক্যান্সারের ইঙ্গিত দেয় এবং আমাদের চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আজকে সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা এসেছি অ্যাপোলো সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারি, ডক্টর রামদীপ রয়। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সাথী আজকে এই ইন্টারভিউতে আমাকে নেওয়ার জন্য। একেবারে স্যার, আপনি তো বিভিন্ন ধরনের পেশেন্টকে দেখে থাকেন এবং যখন পেটের সমস্যা একটা খুব ক্রিটিক্যাল পর্যায়ে যায় তখনও আপনি দেখে থাকেন। তো সার্বিকভাবে আমার এটা আপনার কাছে প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমি ইন্ট্রোডাকশানটা দিলাম, যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা, এটা আমাদের হয়, কম বেশি সকলেরই হয়, কারোর হয়তো বেশি হয়, কারোর হয়তো কম হয়। কিন্তু কতটা পর্যায় পর্যন্ত আমাদের সেটাকে টলারেট করতে হবে, কতটা পর্যায় পর্যন্ত আমরা অ্যান্টাসিড দিয়ে সেটাকে কমাবার চেষ্টা করব, বা তার সাথে আর কোন কোন সিমটম দেখা দিলে আরও বেশি সচেতন হব, যেটা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। খুব বড় প্রবলেম এটা একটা জিনিস বলি, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন বাড়িতে বাবা বা মা হঠাৎ বললো যে আমার একটা প্রবলেম হচ্ছে, মানে পেটের ডান দিকে ব্যথা করছে বা কিছু। এবার কীরকম ব্যথা, একটু বেশিই হচ্ছে। কতক্ষণ ধরে হচ্ছে? 2 ঘন্টা ধরে হচ্ছে। এবার এই যে 2 ঘন্টার ব্যথা, এই ব্যথাটা আরও বেশিক্ষণ থেকে হয়তো একটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, অথবা ওটা 2 ঘন্টা পরে হয়তো মিলিয়ে যেতে পারে। তো এবার কখন আমি জিনিসটাতে রিয়্যাক্ট করব আর কখন জিনিসটাকে ইগনোর করব, বা কখন একটা সিম্পল ওষুধ দিয়ে জিনিসটাকে ডিল করে নেব, এইটা একটা ডাক্তারের কাছে একটা খুব বড় সমস্যা। এবার আমাদের কাছে একটা সুবিধে, আমি যখন হাসপাতালে বসে আছি তখন হাসপাতালে ওপিডিতে রুগী যখন এসছেন, তার মানে জিনিসটা এতটা সিরিয়াস যে ওনাকে ভোগাচ্ছে। সো সেটাকে আমরা কিছুটা গুরুত্ব দেব, কিন্তু বাড়িতে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটার জন্য ডাক্তারের কাছে ছুটবো, কোনটার জন্য, যেটা তুমি বললে সাথী, যে একটা সিম্পল অ্যান্টাসিড দিয়ে দেবো। সো যে কোনো সিমটম, সো লেটস স্টার্ট উইথ গ্যাস, অম্বল, বুক জ্বালা, অ্যাসিডিটি। এটা হচ্ছে আলসার বা পেটের ভেতরে ঘা, আলসারের মতো গ্যাস্ট্রাইটিস বলা যেতে পারে। কারোর ক্ষেত্রে সেটা পেপটিক আলসারের দিকে পৌঁছে গেছে, বাট মোটামুটি এইটা একই জিনিস। এবার যদি কারোর জিনিসটা অনেক দিন ধরে হয়, যেমন কেউ এসে বললেন আমার 4-5 বছর ধরে এই প্রবলেম রয়েছে, তাহলে সম্ভবত এটা কিন্তু ক্যান্সার নয়, এটা ভোগাচ্ছে, এর ওষুধ দিতে হবে, হয়তো খাবার একটু রেগুলারলি খাবার প্রয়োজন, কিন্তু ইট ইজ আনলাইকলি যে এটা কোনো ক্যান্সারের লক্ষণ। কিন্তু যার এই অ্যাসিডিটির ধাত নেই, অর্থাৎ অনেক বছর ধরে এই প্রবলেমটা নেই, তিনি যদি বলেন যে আমার গত 1 মাস বা 1.5 মাস ধরে খুব অসুবিধে হচ্ছে, খাবার খেলেই একটা ডিসকমফর্ট শুরু হচ্ছে, খাবার ঠিকমতো নামতে চাইছে না, তখন কিন্তু আমরা ভাববো হয়তো বা গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাকের ক্যান্সার, পাকস্থলী বা খাদ্যনালীর ক্যান্সার, বা খাবার খাচ্ছেন কিন্তু সেটা আটকে যাচ্ছে। এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। এইগুলো কিন্তু ক্যান্সারের সিমটম হতে পারে, এটা কিন্তু ইভ্যালুয়েট করতে হবে, এটা নেগলেক্ট করা যাবে না। কিন্তু বহু বছরের প্রবলেম, সেটা কিন্তু ক্যান্সারের সিমটম 90% চান্স নয়। স্যার, পেটের যে সমস্যা, সেই সমস্যাগুলো তো অনেক বৃহত্তর, কারণ আপনারা মূলত যে অর্গানগুলো নিয়ে কাজ করেন, সেই অর্গানগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনস রয়েছে। সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা পেটের সামগ্রিক অর্থে যদি ধরি যে পেটের ক্যান্সার, তাহলে সেটার মধ্যে আপনারা কোন কোন ধরনের অঙ্গকে ধরবেন, বা কোন কোন ক্যান্সারকে আপনি বলতে পারবেন? পেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট, যদি আমরা ভাবি যে খাবারটা কি রাস্তায় যাচ্ছে, প্রথমে এখানে ইসোফেগাস, যেটা অ্যাকচুয়ালি পেটের নয়, যার বেশিরভাগটাই বুকের মধ্যে, বা সেটা খাদ্যনালী। সেখান থেকে খাবার গেল পাকস্থলী বা স্টমাকে,
সেখান থেকে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন অর্থাৎ কোলন এবং রেকটাম। কাজে এই যে পুরো রাস্তাটা, এটার সিমটমগুলো পেটের সিমটম হিসেবে দেখা দেবে। এর সঙ্গে যেই অর্গানগুলো এমন কিছু জিনিস সিক্রিট করে, তৈরি করে, যেগুলো হজমে হেল্প করে, যেরকম লিভার, যেখান থেকে বাইল বা পিত্ত তৈরি হয়, গল ব্যাডার, যেখানে বাইলটা টেম্পোরারিলি স্টোরড হয়, প্যানক্রিয়াস, যেটা আগেন হজমে হেল্প করে। সো লিভার, প্যানক্রিয়াস এবং কখনো কখনো স্প্লিন, এর প্রবলেমগুলো কিন্তু পেটের, এর ক্যান্সারগুলো কিন্তু পেটের সিমটম হিসেবে দেখা দেবে। কিডনি যদিও পেটের ভেতরে, কিন্তু অ্যাকচুয়ালি পেটের পেছন দিকে। কাজে কিডনি, ইউরেটার, ব্ল্যাডার, এইগুলোর সিমটমগুলো একটু অন্যরকম। বা মহিলাদের যখন পেলভিক অর্গানসে কোনো সিমটম হয়, সেই সিমটমগুলো একটু অন্যরকম। সো কাজেই গাইনোকোলজিক্যাল প্রবলেমস আর ইউরিনের প্রবলেমসগুলো যদি আমি বাদ দিই, তাহলে বাকিটাই হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম এর ক্যান্সার, এবং তার সিমটমগুলো বিভিন্নভাবে প্রকাশ পায়। স্যার, এই সিমটমগুলো যেটা আপনি বললেন, সেই সিমটমগুলো নিয়ে আরেকটু যদি ইলাবরেটলি বলেন যে মূলত কী কী সিমটমস আপনাদের চোখে পড়ে। 1 নম্বর, পেটে ব্যথা। পেটে ব্যথা হলে রোগীরা অনেক সময় ভয় পেয়ে যান, কিন্তু আমরা জানি ক্যান্সার সাধারণত আমরা যেটা বলি ইজ আ সাইলেন্ট কিলার। তার মানে কি? তার মানে সিমটম কিন্তু অনেক সময় দেরিতে তৈরি করে। তো এবার সিমটমের মধ্যে ব্যথা জিনিসটা সবচেয়ে আগে রুগীকে আমাদের কাছে নিয়ে আসেন, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি পেটের ব্যথাটা ক্যান্সারের লক্ষণ নয়, বরং ইনফ্লামেশন, কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে। যেমন পেটের মধ্যে ব্যথা, আমরা প্রথমে ভাববো যে একটা তো গ্যাস্ট্রাইটিস বললাম, যেটা গ্যাস, অম্বল ইত্যাদি, যেটা ক্যান বি ট্রিটেড উইথ মেডিসিনস। সেকেন্ড হচ্ছে গল ব্যাডারের স্টোন, আর 3 নম্বর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সো পেটে আমরা যখন প্রথমে ব্যথা ভাববো, পেটের ওপরে ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে আমরা ভাববো গল ব্যাডারের স্টোন হয়েছে, এটা এক্সক্লুড করতে হবে। পেটের নিচে ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে আমরা ভাববো অ্যাপেন্ডিসাইটিস। এই দুটো যদি না হয়, তাহলে আমরা অন্য কারণগুলো ভাববো। কিন্তু পেটে ব্যথা মানেই যে সেটা ক্যান্সার, তা কিন্তু নয়। বরং পেটে ব্যথা যদি ক্যান্সারে হয়, সেটা কিন্তু সিগনিফাই করে যে ক্যান্সারটা একটু অ্যাডভান্স স্টেজ, সেটা একটু চিন্তার বিষয়। বাট মোর ইম্পর্টেন্টলি যেগুলো আমরা দেখি, খিদে চলে যাওয়া, মানে দুটো পার্থক্য করা, যে 1 নম্বর, আপনার কি খাবার খেতে ইচ্ছে করছে না, আর দ্বিতীয় হচ্ছে খাবার খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবার পরে খাবারটা হয় আটকে যাচ্ছে, নয় খাবার খেলেই সেটা বমি হয়ে বেরিয়ে চলে আসছে, বা এতবার বমি হচ্ছে যে খেতে ভয় পাচ্ছে। এই পার্থক্যটা করা খুব দরকার। যেমন যদি খিদে চলে যায় এবং আগে ভালো ছিল, কিন্তু কয়েক মাস ধরে খিদে কমে গেছে, এটা কিন্তু শরীরের যে কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে। এটা কিন্তু সিরিয়াস প্রবলেম একটা, এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। যদি খাবার ইচ্ছেটা পুরোপুরি রয়েছে, কিন্তু কোনো কারণে খেতে পাচ্ছে না, যেরকম মুখে ঘা হয়ে রয়েছে, ঘাটাকে ট্রিট করুন, খেতে পারবেন। এবার যদি খাবারটা আটকে যায়, তাহলে কিন্তু আমরা ভাববো খাদ্যনালী বা ইসোফেগাসের একটা ক্যান্সার হতে পারে, বা পাকস্থলী, স্টামাকের ক্যান্সার হতে পারে। অবশ্যই এন্ডোস্কোপি করা প্রয়োজন, এটা নেগলেক্ট করা যাবে না। সো ফুড স্টিকিং, মানে ফুড আটকে যাওয়া, আর ফুড খেলে সেটা বমি হয়ে যাওয়া, বা খেয়ে নিলেন কিন্তু 3-4 ঘন্টা পরে দেখা গেল যা খাবার খেলেন পুরোটাই বমি হয়ে বেরিয়ে চলে আসলো, তার মানে খাবারটা স্টামাক অবধি যাচ্ছে, কিন্তু স্টামাক থেকে বেরোবার রাস্তায় একটা ব্লকেজ রয়েছে, সেটা কিন্তু ক্যান্সার হতে পারে। অন্য কারণও হতে পারে, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা হাই। কাজেই অবশ্যই একটা এন্ডোস্কোপির প্রয়োজন। সো আমরা ডিসকাস করলাম একটা লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যাওয়া, আর ভমিটিং অফ ফুড, এছাড়া লস অফ ওয়েট, এইটা কিন্তু খুব চিন্তাজনক সিমটম। যদি স্পেশালি নিজের ওজনের 10% ওজন কমে গিয়ে থাকে, অর্থাৎ যার 50 কিলো ওজন, তার 5 কিলো ওজন হয়ে গেল, কমে গেল, এবং সে ডায়েটিং চেষ্টা করছে না, সেই অবস্থায় যদি তার ওয়েট লস হয়, মানে আনইনটেনশনাল ওয়েট লস যদি হয়, সেটা কিন্তু ইজ সিগনিফিকেন্ট। সো লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া। এবার ওজন কমে যাওয়াটা বুঝবেন কি করে? অনেকে মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি ওজন হয়তো কমেনি, সবাই তো ওয়েট করে না। কাজেই যেটা জিজ্ঞেস করতে হবে যে আপনার জামা বা আপনার ব্লাউজের হাতা, এটা কি লুজ হয়ে গেছে, বা বেল্টটা কি আরেকটা টাইট করে পরতে হচ্ছে? এগুলো খুব অবজেক্টিভ
জিনিস যদি ওজন নাও করে থাকে, ওয়ে করে থাকে। সো এইটা, সো এই জিনিসগুলো। এবার এর সঙ্গে ভমিটিং, এবং ভমিটিং কী ধরনের সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ভমিটিংয়ের মধ্যে খাবার আসছে কি, ভমিটিংয়ের মধ্যে কি হাফ ডাইজেস্টেড, অর্ধেক হজম হওয়া খাবার আসছে, বা তার মধ্যে গ্রিন কালার আসছে কিনা, মানে পিত্ত বা বাইল বেরোচ্ছে কিনা, অথবা রক্ত বেরোচ্ছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো ডিটেলসে ইভ্যালুয়েট করা দরকার। কাজেই ভমিটিং 1-2 বার হলো প্রবাবলি ইগনোর করা, গ্যাস অম্বল, একটু খাবার রেগুলারাইজ করলেন, অ্যান্টাসিড খেলেন, ঠিক হয়ে গেল, ডোন্ট ওয়ারি। কিন্তু 3 দিন 4 দিন 5 দিন বমি হচ্ছে, সেটা কিন্তু নেগলেক্ট করা যাবে না। লস অফ ওয়েট, লস অফ অ্যাপেটাইট, ভমিটিং, খাবার আটকে যাওয়া, এইগুলো কিন্তু জেনারেল কমন সিমটম যেগুলো আমরা দেখি এর জন্য। স্যার পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কনস্টিপেশন, এটা হ্যাঁ, সাথে এটাও আমার বলা উচিত ছিল। একটা খুব ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে, আমরা বলি চেঞ্জ ইন বাউয়েল হ্যাবিট, এসপেশালি যার বয়স একটু বেশি, 60-এর ওপরে হলে তো অবশ্যই, বাট যে কোনো লোকেরই চেঞ্জ ইন বাউয়েল হ্যাবিট, অর্থাৎ আমাদের সবার একটা বাউয়েল হ্যাবিট রয়েছে। এবার হ্যাবিট কারো হতে পারে যে আমি স্টুল দিনে 1বার পাস করি, কেউ 2বার যান বাথরুমে স্টুল পাস করতে, পায়খানা করতে, আবার কেউ হয়তো অল্টারনেট ডেতে 1বার হয়। তো আমরা যখন কনস্টিপেশনের ডায়রিয়ার ডেফিনিশন বলি, আমরা বলি যে নর্মাল হ্যাবিটটা কী। নর্মাল হ্যাবিট হতে পারে যে কেউ হয়তো 3 দিনে 1বার বাওয়েল ক্লিয়ার করছে, আবার কেউ হয়তো দিনে 3বার বাওয়েল ক্লিয়ার করছে। এই পুরোটাই কিন্তু নর্মাল হতে পারে তার জন্য। কাজেই সেটা বিভিন্ন লোকের বিভিন্ন। এবার যার হ্যাবিট হচ্ছে প্রত্যেক দিন 1বার স্টুল পাস করা দিনে, এবার সে যদি দেখা যায় যে লাস্ট 2-3 মাস ধরে তার 3 দিন বা 4 দিনে 1বার স্টুল হচ্ছে, এটা কিন্তু চিন্তাজনক। অথবা যে হয়তো 2 দিনে 1বার ক্লিয়ার হয়, সে যদি দিনে 2-3বার করে স্টুল হচ্ছে দেখা যায়, তাহলে কিন্তু এটা চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট, ইট হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড। যেরকম আমি বললাম, বমি যদি হয় তাহলে এন্ডোস্কোপি করে ইভ্যালুয়েট করা, অর্থাৎ মুখ দিয়ে একটা পাইপ, আপনাকে কিছুটা ওষুধ দিয়ে যাতে ডিসকমফর্ট না হয় এন্ডোস্কোপি করা। যদি এরকম চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট হয় তাহলে কোলোনোস্কোপি করা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় এটা কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ বা রেকটাম ক্যান্সারের লক্ষণ। সো ইট ইজ নট টু বি নেগলেক্টেড। স্যার চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিটসের মধ্যে তাহলে কন্টিনিউয়াস বারবার যে মানে বাথরুমে যেতে হচ্ছে বা ডায়রিয়া যদি ধরি, তাহলে সেটাও কি একটা ফ্যাক্টর হতে পারে? ইয়েস, ডায়রিয়াও হতে পারে, বিকজ কোলনের মধ্যে যদি ক্যান্সার থাকে সেটা সবসময় যে ব্লক করবে তা নয়, মাঝে মাঝে ইরিটেট করবে কোলনকে। সো ইরিটেট করলে কিন্তু বারবার স্টুল পাস হওয়ার টেন্ডেন্সি থাকে। সো কাজেই চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট ইজ ইম্পর্টেন্ট টু বি ইভ্যালুয়েটেড। কিন্তু কারো যদি বহু বছর ধরে হয়ে থাকে তার চিকিৎসা করব আমরা, কিন্তু সেটা কিন্তু আমরা ক্যান্সার মনে করব না, বিকজ কোনো ক্যান্সার এরকম হবে না যে 5 বছর ধরে বসে রয়েছে শরীরের মধ্যে, ঠিক আছে? কাজেই কোলন ক্যান্সার যদি আমরা ভাবি তাহলে সেটা কীভাবে ম্যানিফেস্ট করবে? 1 নম্বর চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। 2 নম্বর আরেকটু বেশি যদি কোলনের টিউমার বা রেকটামের টিউমারের সাইজ হয়, তাহলে দেখা গেল যে স্টুল পাসই হচ্ছে না, দেখা গেল পেটটা ফুলে যাচ্ছে, পেটের মধ্যে ব্যথা শুরু হচ্ছে, মোচড় দিয়ে ব্যথা হচ্ছে, এবং তখন কিন্তু আমরা বলি দের ইজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অর্থাৎ খাবারের রাস্তায় বা স্টুল পাস করার রাস্তায় একটা অবস্ট্রাকশন হচ্ছে। সেটা কিন্তু একটা এমার্জেন্সি। তখন একটা এমার্জেন্সিতে ভর্তি করে সিটি স্ক্যান করে তারপরে আমাদের ইভ্যালুয়েট করতে হবে, এবং কখনো কখনো ক্যান্সারের জন্য আমাদেরকে এমার্জেন্সি সার্জারি করতে হয়। টিপিক্যালি রেকটাল ক্যান্সারের জন্য অবস্ট্রাকশন করতে পারে বা ব্লিডিং হতে পারে কোলন বা রেকটামের ক্যান্সার, তখন কিন্তু আমাদেরকে তড়িঘড়ি অপারেশন করতে হয় টু রিলিভ দ্য অবস্ট্রাকশন অ্যান্ড রিমুভ দ্য ক্যান্সার অ্যাজ ওয়েল। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে পেটের ভিতরে কোনো লাম্প এরকম থাকতে পারে কি কখনো? ইয়েস, নিজেরকে চেনা, আমরা সবাই নিজেকে চিনি। আমরা জানি যে আমি এরকম, আমি জানি আমি এতটা লম্বা, আমি এতটা মোটা।